শুভেচ্ছা সবাইকে, স্বাগত জানাচ্ছি জনতার প্রত্যাশা অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে কক্সবাজারে প্রথম ধাপে 3টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে 27 ফেব্রুয়ারি চকরিয়া এবং পেকুয়া, আর 1 মার্চ মহেশখালীতে এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে সাজ সাজ রব, আর চলছে প্রার্থীদের প্রচারণা। আর এই নির্বাচনকে জনতার সাথে, এই নির্বাচনের সাথে একটি সংযোগ ঘটানোর জন্য যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং সাধারণ জনগণের সাথে তাদের কিছু জিজ্ঞাসা, কিছু আশা প্রত্যাশা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান সাজিয়েছি জনতার প্রত্যাশা। কক্সবাজার থেকে যুক্ত হওয়া প্রথম অনলাইন মাল্টিমিডিয়া ওয়েব পোর্টাল ভয়েস মেরিনা এই আয়োজন করছে। আজকে আমরা অবস্থান করছি পেকুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, আর এখানে উপস্থিত রয়েছেন চকরিয়া আমাদের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সাফায়েত আজিজ রাজু। এখানে উপস্থিত আছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নিগার সুলতানা মাসেক। উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান, ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান মঞ্জু, এবং আমার এই পাশে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে নুরুল আজিম, ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল ইসলাম। সেই সাথে আজকে বিশিষ্ট জন হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট সাংবাদিক জনাব জহুরুল ইসলাম। শুরুতেই আমরা শুরু করবো, খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের ভয়েস মেরিনার ম্যানেজিং ডিরেক্টর জনাব আবু মোর্শেদ চৌধুরী খোকা। আসসালামু আলাইকুম। সবাইকে ভয়েস মেরিনার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে পেকুয়াভাষীকে কষ্ট করে এই রৌদ্রের মধ্যে আপনারা আপনাদের আগামী দিনের যারা আপনাদের নেতৃত্ব দেবে তাদের কণ্ঠে আপনাদের প্রত্যাশার কথা শোনার জন্য। পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই জনপদে যারা আগামী নির্বাচনে, যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন, চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান সহ, এবং আমাদের শ্রদ্ধাভাজন সাংবাদিক জহির ভাই সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভয়েস মেরিনার মূল আমাদের লক্ষ্য হচ্ছে এই কক্সবাজার জনপদে যারা নির্বাচন করেন এবং জনগণ যাদের ভোট দেন, আপনারা যাতে সুষ্ঠু নিরপেক্ষভাবে আপনাদের দিয়ে আপনাদের প্রত্যাশার যে জনপ্রতিনিধি পালন করবে, বিশেষ করে উন্নয়নে যারা অবদান রাখবে সেই যোগ্য ব্যক্তিকে আপনারা ভোট দিবেন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন উপজেলা নির্বাচন মূলত পক্ষে কোনো দলীয় নির্বাচন নয়। সুতরাং আপনারা সেই ব্যক্তিকে ভোট দিবেন যাদের মাধ্যমে আপনাদের এই জনপদের উন্নয়ন, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার জন্য এবং সুদৃঢ়ভাবে জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সময় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না। বিধায় আপনাদের অংশগ্রহণ, আপনাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবে আপনাদের সেই আগামী দিনের জনপ্রতিনিধিরা। সুতরাং আমরা আশা করব ভয়েস মেরিনার পক্ষ থেকে আপনারা আগামী নির্বাচনে সবাই অংশগ্রহণ করবেন এবং যাতে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং আপনাদের যোগ্য ব্যক্তিদেরকে আপনারা মনোনীত করার মাধ্যমে এই পেকুয়াকে উন্নয়নের মূল শিখরে আপনারা উদ্ভাসিত করবেন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও, এবং কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য ভয়েস মেরিনার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবু মোর্শেদ চৌধুরী খোকা। আমরা প্রারম্ভেই বলেছি যে সকলেরই পূর্ব নির্ধারিত অনুষ্ঠান রয়েছে। যেহেতু নির্বাচনে গণসংযোগ সহ প্রচারণার পূর্ব নির্ধারিত অনুষ্ঠানের মাঝখান দিয়ে অত্যন্ত ব্যস্ততার মাঝেও যারা আমাদের সময় দিয়েছেন তাদেরকে আমরা দ্রুত আমাদের এই অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব। আর সেই সাথে আমার পেকুয়া জনগণের সহযোগিতা কামনা করছি। আর আজকে আমরা যে কথাটি বলতে চাই যে আপনারা জানেন যে পেকুয়া অসংখ্য বীরের জন্ম দিয়েছে, পেকুয়ায় অসংখ্য জাতীয় মানের নেতৃত্বের জন্ম দিয়েছে, পেকুয়ায় জন্ম দিয়েছে অসংখ্য বরেণ্য শিক্ষাবিদ যারা কক্সবাজারকে আলোকিত করেছে, দেশকে আলোকিত করেছে। এখনো পেকুয়ার মানুষ জাতীয়ভাবে নেতৃত্ব দিচ্ছে, এখনো পেকুয়াতে জন্মগ্রহণ করেছে এমন মানুষ জাতীয় ব্যক্তিত্ব হিসেবে এখন দেশকে, জাতিকে নেতৃত্ব দিচ্ছে। তাই আমরা মনে করি যে এই পেকুয়া উপজেলার নির্বাচনে পেকুয়ার নেতৃত্ব কে দেবে, একেবারে তৃণমূল মানুষের নেতৃত্ব কে দেবে, তার জন্য মানুষকে সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য, গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য আমরা আজকের আয়োজন করেছি। আর আজকের এই আয়োজনে আমরা প্রথমেই জিজ্ঞাসা করব যে
গত এখানে উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাফায়েত আজিজ রাজু। এখানে আমাদের উপস্থিত থাকার কথা ছিল ওয়াহিদুর রহমান ওয়ারসি, তিনি একটু গণসংযোগে ব্যস্ত আছেন, তিনি মাঝ পথে আমাদের সাথে যুক্ত হবেন। যখনই আসবেন আমরা তার সাথে আলাপ করব। তার আগে প্রথমেই 5 বছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন সাফায়েত আজিজ রাজু। এই 5 বছরে তার উন্নয়ন, নির্বাচনে এই 5 বছরে তার উন্নয়ন কতটুকু প্রভাব ফেলবে এবং এমন কি উল্লেখযোগ্য উন্নয়ন করেছে যেই উন্নয়ন এই নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন? ধন্যবাদ সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভয়েস মেরিনা কক্সবাজার কর্তৃক আয়োজিত জনতার মুখোমুখি জনপ্রতিনিধি এই অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনতার বিপুল প্রত্যাশিত গত 2009 সালে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরবর্তীতে সময়ে আমরা যখন দেখলাম সংসদে বসে সরকারি দল এবং বিরোধী দল একই কক্ষে বসে উপজেলা পরিষদের ক্ষমতা খর্ব করে আইন পাশ করা হলো, তখনই জনতার আশা আকাঙ্ক্ষাকে আমি মনে করছি মাটি চাপা দেওয়া হলো অথবা কবরস্থ করা হলো। ঠিক তেমনি মুহূর্তে আমরা এই 5টি বছর কঠিন সংগ্রামের মুহূর্তে আমরা কাজ করেছি। এক বছর পর আমরা গাড়ি পেয়েছি। এই 1 বছর আমরা রোদে পড়ে ঝড়ে ভিজে আমরা কাজ করেছি। আমরা বাজেট করার সুযোগ পেয়েছি মাত্র 2টি বছর। এই 3টি বছর এলোমেলোভাবে আমাদের কোনো পরিবর্তন ছিল না, যেগুলো ছিল অসঙ্গতি। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের সার্বিক দায়িত্ব পালন করার কথা, কিন্তু উনি করেন নাই। উনি ক্ষেত্র বিশেষে উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপরে ক্ষমতা দেখানোর পায়তারা করেছেন এবং নিজের ক্ষমতাকে জাহির করার পায়তারা করেছেন। তারপরেও আমি মনে করি শত প্রতিকূলতার মধ্যেও অনেক কিছু না পাওয়ার, অনেক কিছু অপূরণ থাকা সত্ত্বেও আমি চেষ্টা করেছি শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে। পেকুয়া উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এবং তদবিরের কারণে আমরা এই উপজেলায় 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা শুরু করতে পেরেছি এবং বিদ্যালয়বিহীন এলাকায় 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ শেষ হয়েছে এবং ক্লাস শেষ হয়েছে। এরপরে 2টি কাজ চলমান আছে, আরও 3টি স্কুল, মোট 9টি স্কুল প্রক্রিয়াধীন এবং কাজ শেষ হওয়ার পথে আছে। 2টি স্কুলের আমরা নতুন টেন্ডার পেয়েছি। আরও 5টি স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টেট প্রাথমিক বিদ্যালয়ে 5টি স্কুলে আমরা ভবন পেয়েছি এবং 5টি পিডিবি 2 ভবনের পিডিবি 2-র আন্ডারে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতল বিশিষ্ট ভবন করেছি উপজেলার বিভিন্ন পর্যায়ে। অবকাঠামোগত উন্নয়নে কি ভূমিকা রেখেছে? অবকাঠামোগত উন্নয়নে আমি এটা ক্লিয়ার করা দরকার। উপজেলা পরিষদ বাজেট পায় মাত্র 60 থেকে 55 লক্ষ টাকা। এখানে বলা আছে আপনি 30 ভাগ যোগাযোগ খাতে ব্যয় করতে পারবেন, 20 ভাগ শিক্ষা খাতে ব্যয় করতে পারবেন, 10 ভাগ সমাজ কল্যাণ, সমাজ সেবা, সমবায়, এভাবে দেওয়া আছে। 60 লাখ টাকার মধ্যে 30 লাখ টাকা বা 9-10 লাখ টাকা দিয়ে অবকাঠামো কি উন্নয়ন করা যায় সেটা আপনি ভালো বুঝতে পারবেন, জনতাই ভালো বুঝবে। 60 লাখ টাকা একজন উপজেলা পরিষদকে দেওয়া হয়, সেখানে যদি 10 লাখ টাকা দিয়ে রাস্তা করতে বলা হয়, সেখানে ফ্ল্যাট সলিং রাস্তা আমি করতে পারি মাত্র 11-12 চেন। আমার ইউনিয়ন আছে 7টা, কোন ইউনিয়ন আমরা 2 চেন, কোন ইউনিয়ন 3 চেন, কোন ইউনিয়নে অর্ধেক চেন, এভাবে আমরা করেছি। যতটুকু পেয়েছি ততটুকু সুষ্ঠুভাবে আমি বন্টন করেছি। কিন্তু আমাদের আরেকটি প্রশ্ন জানাচ্ছি সাফায়েত আজিজ রাজু, যে এই এখানে 7টি ইউনিয়ন রয়েছে এবং এখানে ভোটার সংখ্যা 94,480, 39টি কেন্দ্র। তাহলে যদি 60 লক্ষ টাকা যদি আপনি যদি উন্নয়ন যদি করতেই না পারেন বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে, আগামীতে কিভাবে উন্নয়ন করবেন, কিভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচয়, এতগুলো মানুষকে উন্নয়নের আশ্বাস প্রশ্বাস কিভাবে দিচ্ছেন আপনি? আগামীতে আপনার পরিকল্পনা কি উন্নয়ন নিয়ে? যদি কমই বাজেট পান তাহলে কিভাবে আপনি এগিয়ে যাবেন? এখানে আমার জন্য যা আরেকজনের জন্য তা। উপজেলা পরিষদ আমি থাকলেও যে বাজেট হবে, আরেকজন নতুন করে আসলেও সে বাজেট হবে। মানুষের জনগণের প্রত্যাশা হচ্ছে সে বাজেটকে সুষ্ঠুভাবে বন্টন করা হচ্ছে কিনা, সেই বাজেটকে সুষ্ঠুভাবে বিভিন্ন ইউনিয়নে যার যা প্রাপ্য ঠিকভাবে করা হচ্ছে কিনা আমি সেটা করেছি। আগামী দিনেও কাউকে কোনো ইউনিয়নকে বঞ্চিত না করে সবার প্রাপ্য অনুযায়ী বঞ্চিত করবো, সে প্রত্যাশা আমি রাখছি। যেভাবে বললেন যে অর্থাৎ নির্বাচনে
নির্বাচনের প্রকৃত কথা হচ্ছে কি, নির্বাচনে কেউ একজন জয়লাভ করবে, কিন্তু জনগণ কখন জয়লাভ করবে? আমাদের এমনই নির্বাচন দরকার যে যেই নির্বাচনে শুধু একজন প্রার্থী নয়, সকল জনগণই জয়লাভ করবে। আর আপনার এই বক্তব্যকে জনগণ কিভাবে সমর্থন করছে? আচ্ছা, আমরা কয়েকজন, আপনারা যদি কেউ কোনো বক্তব্য রাখতে চান, কোনো প্রশ্ন রাখতে চান, তাহলে ওইখানে মাইক্রোফোনটা দেন, ওই কালো শার্ট পরা, প্লিজ। আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ আসাদুল হক চৌধুরী। রাজু ভাইয়ের কাছে একটি জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে এই, আপনি বিগত 5 বছর একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমি এটা বলি নাকি? আপনি বিগত 5 বছর একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান থাকা অবস্থায় আপনি নিজেই স্বীকার করেছেন এই কোর্টে তেমন কোনো উল্লেখযোগ্য অবকাঠামো উন্নয়ন করতে পারেন নাই। সবচেয়ে আজকে ভোরের মাঠে আলোচিত বিষয় হচ্ছে আপনার নিজ জন্ম এলাকা মগনামা যে বেড়িবাঁধ ভেঙে গিয়ে মগনামা এবং উজানটিয়ার মানুষ বন্যায় বেশি গিয়েছিল, সেটি আপনি ঠিকমতো কাভার করতে পারেন নাই। তো আপনি যদি সামনে নির্বাচিত, ধরে নিলাম আপনি নির্বাচিত হয়েছেন, তাহলে এই সাগর গ্যাসের উপকূলের কি উন্নয়নটা আপনি করবেন বা এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক ধন্যবাদ। দর্শক আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জনাব সাফায়েত আজিজ রাজু। এই প্রশ্নটি আপনি কিভাবে দেখছেন, এর মূল্যায়ন কি আপনার কাছে? এই প্রশ্নটাকে আমি স্বাগত জানাচ্ছি, যথাযথই করেছেন। এখানে একটি বিষয় ওনাকে অবগত করছি, পানির নম্বরের বেড়িবাঁধ উপজেলা পরিষদের আওতাধীন নয়। তারপরেও গত 5টি বছর আমি যেখানে যেখানে ন করা দরকার উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে সেখানে সেখানে ন করেছি, এবং যারা টেন্ডার পেয়েছে তাদেরকে এই কাজ ওঠানোর জন্য নিজে আর্থিকভাবে সহায়তা করেছি। কারো সহায়তা না পেয়ে নিজে লক্ষ লক্ষ টাকা ওই বেড়িবাঁধে ব্যয় করেছি। সরকার ছিল, বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার ছিল। আমরা তাদের প্রতিটি দপ্তরে আমরা চিঠি দিয়েছি, জানিয়েছি, পানীয় নগর এক্সেল মহোদয়কে আমরা এনেছি, এবং বিভিন্ন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে ভিজিট করে গিয়েছেন। বিগত সরকারের দায়িত্বপ্রাপ্ত এমপি সাফিয়া খাতুন উনি এসেছিলেন, কিন্তু কেউ এখানে উদ্যোগ নেন নেই। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে, মগনামার ছেলে হিসেবে আমি ওখানে একটা কাজ করার দুঃসাহস দেখিয়েছি। হয়তো এই পানির নগরে বেড়িবাঁধ যেখানে 3 কোটি 4 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা দরকার ছিল সরকারের, সেখানে করা নেই। তারা 50 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ ওখানে করেছিল, তাও তারা ঠিক মতো দেয় নেই। 1 বছর পরে মাত্র 6 লক্ষ টাকা দিয়েছে। সেই 6 লক্ষ টাকা দিয়ে কোনো মতে বেড়িবাঁধ করা সম্ভব নয়। আমি এটা ইনশিওর করছি, আগামী দিনে যদি পানির নম্বরে বেড়িবাঁধ এভাবে থাকে, এটা কোনো উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে সম্ভব নয়। আমি তারপরে বলছি, এই ধরনের কার্যক্রম আমি যেভাবে নিজের অর্থ ব্যয় করেছি সেই নিজের অর্থ ব্যয় অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু পেকুয়া উপকূলীয় এলাকা, এখানে প্রতি বছর বন্যা হয়, বন্যায় ভাসে মানুষের আশা আকাঙ্ক্ষা, বন্যায় ভাসে মানুষের মালামাল, এবং বন্যায় প্লাবিত হয়। বন্যার নিয়ন্ত্রণ রোধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন গত 5 বছরে? বন্যা নিয়ন্ত্রণ রোধে আমরা খাল খনন করেছি। বিভিন্ন আমাদের যে প্রধান খালগুলো ছিল, যেখানে পানি চলাচলে প্রতিবন্ধকতা ছিল, সেখানে আমরা করেছি, এবং আমরা ক্ষেত্র বিশেষে প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। সেটা হচ্ছে পানির বোর্ড খালের মধ্যে লিজ দিয়ে, অবৈধভাবে টাকা নিয়ে লিজ দিয়ে তারা ঘর বসিয়েছে, ওখানে জায়গা লিজ দিয়েছে, যার কারণে জনগণ ওখানে বসতি স্থাপন করে খালের মধ্যে তারা নিজের একটা মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে, যার কারণে খালের মধ্যে পানির নাব্যতার যে সমস্যা ছিল সেটা কমে গেছে এবং পানি উপচে পড়ছে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি ডিসি মহোদয় এবং অন্যান্য সবাইকে, যেটা বাগবাজারা রাবার ড্যাম হয়েছে, সেই রাবার ড্যাম আগে যেখানে ছিল ক্রস ড্যাম ছিল, মাটির বাঁধ ছিল, সেই মাটির বাঁধটি বর্ষার সময় কেটে দেওয়া হতো, পানির নিষ্কাশনটা একদম তলা ধরে, খালের তলা ধরে চলে যেত। এখন যেহেতু রাবার বসেছে, 5 থেকে 6 ফুট রাবারটা কমিয়ে দেওয়ার পরও তার
5 থেকে 6 ফুট সে পানিটা ধরে রাখবে। আমরা বারবার বলেছি এটা আরো একটু নিচে করার দরকার ছিল, কিন্তু ঠিকাদার এবং প্রশাসনের যারা ছিলেন তাদের গাফিলতির কারণে বন্যার প্রকোপটা বেড়েছে। আর এটা শুধু পেকুয়া উপজেলা নয়, বাঁশখালী থেকে এসে বাঁশখালীর ঢলের পানি আমাদের পেকুয়া অঞ্চল প্লাবিত করে এবং চকরিয়ার মাতামুড়ির নদীর পানি পেকুয়া অঞ্চল প্লাবিত করে। আমরা চাহিদা দিয়েছি, যেভাবে চাহিদা আমরা পেয়েছি সেভাবেই আমরা বেড়িবাঁধ উন্নয়নে প্রাধান্য দিয়েছি, যাতে পানি না ঢোকে। যেখানে ক্ষেত্র বিশেষে পানি ঢুকেছে, বেড়িবাঁধ ভেঙেছে, সেখানে নিজস্ব অর্থ পেয়ে ইউনিয়ন পরিষদের সহযোগিতা নিয়ে এবং জনসাধারণের সহযোগিতা নিয়ে সেখানে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলেছি। আচ্ছা, এই জনাব সাফায়েত রাজু অনেকক্ষণ কথা বলছেন, আর সাফায়েত রাজুর কাছে জনতার কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। খুব সংক্ষেপে প্রশ্নটা করলে হবে। ধন্যবাদ জানাচ্ছি খোকা ভাইকে আজকের এই প্রোগ্রামটা করার জন্য। আমি একজন সুজনের সেক্রেটারি অফিসে পেকুয়া বাজার, এটা আমার করার ইচ্ছে ছিল। তো আমি সাফায়েত ভাইকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা 7 ইউনিয়নে আমরা মুসলমান এবং ইসলাম শিক্ষার জন্য আমরা যে মুসলমান সংখ্যাগরিষ্ঠের দিক দিয়ে আমরা প্রায় 97% মুসলমান। তো সেই জন্য উনি অতীত ইসলামের শিক্ষার জন্য অনেক করে আসছে। আগামী দিনে যে ইসলাম শিক্ষার জন্য ওনার প্রতিভাটা কি, আমি সেটা জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে আর কারো? আর কেউ কি প্রশ্ন করতে চান কিনা? জনাব উপজেলা চেয়ারম্যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিন্তু সবাইকে প্রশ্ন করতে চাই, শুধু রাজু ভাইকে না, সকল পদপ্রার্থীকে। জি জি ধন্যবাদ। সবাই একজনকে করতেছে, সেই জন্য একটু সবাই অন্য চিন্তা করবে, সেই জন্য আমি 3 প্রার্থীকে করতে চাই। আমার প্রথম প্রশ্ন হলো রাজু ভাইকে, বর্তমানে আপনি উপজেলা চেয়ারম্যান, আগামীতে আপনি যদি নির্বাচিত হন, এবারের সফলতা এবং ভুলভ্রান্তি শুধরিয়ে আমাদের জন্য ভালো কিছু করবেন কিনা এবং আপনার কোনো আশার বাণী আমাদের জন্য আছে কিনা। সেকেন্ড, আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানাকে, আপনি গতবার রানার আপ ছিলেন, এবার নির্বাচিত হলে গতবার যিনি নির্বাচিত হয়ে এসেছিলেন এখানে, তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন এবং আপনার কাছে ভোটারদের অনেক প্রত্যাশা। সুতরাং আপনি আমাদের জন্য আশার বাণী শোনাবেন। কি আশার বাণী শোনাবেন? প্রশ্নটা এরকম। জি জি। তো তৃতীয় হচ্ছে, আমাদের 3 জন ভাইস চেয়ারম্যান আছেন এখানে উপস্থিত, যারা উপস্থিত নেই আমি তাদেরকে প্রশ্ন করতে পারছি না, দুঃখিত। তো 3 জনের কাছে আমার প্রশ্ন হচ্ছে, গতবার যিনি ছিলেন তিনি আমাদের মাঝে নাই, সাহস পাননি ইলেকশনে দাঁড়াতে। সুতরাং আপনারাও যেন সামনে হারিয়ে না যান এবং আপনাদের আশার বাণী আমাদের জনগণের উদ্দেশ্যে আপনারা শোনাবেন। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জনাব প্রশ্নকর্তা। আমরা আবার আপনাদের কাছে আসবো। আমরা আসবো সাফায়েত আজিজ রাজুর কাছে। আপনি প্রশ্ন করেছেন সুজনের সাধারণ সম্পাদক, আমরা সাফায়েত আজিজ রাজুর উত্তর শুনবো। তবে তার আগে যেহেতু এখানে সবে ধর নীলমণি একজন মহিলা পদপ্রার্থী উপস্থিত আছেন, তার প্রতি একটা প্রশ্ন রাখা হয়েছে। আগে সেই প্রশ্নের উত্তরটা আমরা নেব। জনাব নিগার সুলতানা মাসেক, আপনার কাছে প্রশ্ন করা হয়েছে, আপনি নির্বাচিত হলে এই গেলবারের যে ভাইস চেয়ারম্যান তার মতো হারিয়ে যাবেন কিনা, অথবা কি উন্নয়ন কর্মকাণ্ড, কোন বিষয়টার উপর গুরুত্ব দেবেন? জনতার প্রত্যাশা অনুষ্ঠানের সকল দর্শককে আমার সালাম জানাচ্ছি আর শুভেচ্ছা জানাচ্ছি। আমি গতবারেও নির্বাচন করেছিলাম কোনো দলের হয়ে নয়, এবারেও নির্বাচন করতেছি আমি কোনো দলের হয়ে নয়। তো দোয়া করবেন, আমি সব দলকে সম্মান করি, সকল দলকে। তো দোয়া করবেন, আমি যদি নির্বাচিত হই, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমার যতটুকু সম্ভব আমি গরিব দুঃখী মানুষের পাশে থাকব, অবহেলিত নারীদের পাশে থাকব, আমার কৃষক শ্রমিক ভাইদের পাশে থাকব, সবার পাশে আমি আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সহযোগিতা করব, সাহায্য করব। আপনারা দোয়া করবেন আমি যত নির্বাচিত হই, আপনারা দোয়া করবেন, আমাকে ভোট দিবেন, নির্বাচিত করবেন। আমি আপনাদের সকল প্রতিশ্রুতি রাখবো, রক্ষা করবেন এই বলছেন। আচ্ছা, আপনি মানে নারী শিক্ষা যেহেতু শিক্ষার কথাটা আসছে, নারী শিক্ষা অগ্রসরে কি ভূমিকা পালন করবেন? আপনার তো নিশ্চয়ই নির্বাচনী ম্যানিফেস্টো আছে, আপনার এজেন্ডা আছে। আমাদের আসলে গ্রামের মানুষ খুব সুশিক্ষায় নেই, খুব অল্প শিক্ষিত। তো আমি যদি নির্বাচিত হই, আমি শিক্ষার উন্নয়নে আমি কাজ করব, দোয়া করবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা জনাব সাফায়েত আজিজ রাজুর প্রশ্নটি
উত্তরটি আমরা নেব। তার আগে আরেকটি প্রশ্ন এখানে রয়েছে, একজন ভাই করতে চেয়েছিলেন, তার প্রশ্নটি আমরা নিয়ে নেই। আপনি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের জনতার প্রত্যাশা অনুষ্ঠানে উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বৃন্দ। বিশেষ করে আমার উপজেলা চেয়ারম্যান মহোদয়কে প্রশ্ন করতেছি যে কাটাফারি ব্রিজ যখন ভেঙে গিয়েছিল, একমাত্র বিকল্প ব্যবস্থা হিসেবে 2-1 দিনের জন্য বুদামাঝির গুণ বারবাকি ইউনিয়নের 9 নং ওয়ার্ড হয়ে মংনামা বাজারের যে সাঁকুটা আছে, আমার মনে হয় পেকুয়া উপজেলার মধ্যে এই সাঁকুটা ব্যতীত আর কোনো সাঁকু নেই। অথচ ওই ব্রিজটা কাটাফারি ব্রিজ ভেঙে দেওয়ার পরে পেকুয়া এবং বৃহৎ কুতুবদিয়ার অধিকাংশ জনগণ বুদামাঝির গুণা এবং মংনামা যে সাঁকুটা আছে, সাঁকুটা পার হয়ে রাবার ড্যাম হয়ে আমাদের পেকুয়ায় আসছে। কিন্তু এখনো যে আমাদের সাঁকুটার কোনো কাজ হয়নি এবং আমাদেরকে একবার আশ্বাস দিয়েছিলেন যে অন্তত কিছু একটা হলেও তক্তা দিয়ে হোক, এইভাবে বড় বাজেট না হলেও ছোট বাজেটে হলেও কিছু একটা করে দেবেন। আগামীতে যদি নির্বাচিত হয় এই ব্যাপারে কি ভূমিকা রাখবেন? ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। কাটাখালী ব্রিজ যেটা ভেঙে গেছে সেটা আর কি। আর এখানে আমাদের কয়েকজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আছে, তাদের মধ্যে প্রশ্ন করবেন। তো জনাব সাফায়েত আজিজ রাজু একজন প্রশ্ন করেছেন, কাটাখালী ব্রিজ ভেঙে গেছে, এটি আগামীতে আপনি মেরামত বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা? আর সুজনের সাধারণ সম্পাদকের প্রশ্ন ছিল যে ইসলামী শিক্ষা প্রসারে কি ভূমিকা রাখবেন? ধন্যবাদ। অনেকে অনেক সুন্দর প্রশ্ন করেছে। আমি ইসলামী শিক্ষার কথা যেটা এখানে বলা হয়েছে, বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক সরকারি বরাদ্দগুলো কম, মাদ্রাসাকে অবহেলা করা হয়, অথচ হাজার হাজার ছাত্রছাত্রী আমার মাদ্রাসায় লেখাপড়া করে। এই 5 বছরে আমি প্রত্যেকটা মাদ্রাসাকে আমি স্কুলের পাশাপাশি কলেজের পাশাপাশি আমি সমান চোখে দিয়েছি, তাদেরকে বরাদ্দ দিয়েছি। আগামী দিনেও প্রতিটি মাদ্রাসা যাতে বঞ্চিত না হয়, যেখানে আমার ছেলেমেয়েরা লেখাপড়া করে তারা যাতে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই দৃষ্টি আমার অবশ্যই থাকবে। এবং আমার আরেক ভাই যেখানে প্রশ্ন করেছেন কাটাফারি ব্রিজের কথা, যে কাটাফারি সাঁকো আমরা উপজেলা পরিষদ থেকে 2বার আমি করে দিয়েছি, উপজেলা পরিষদ থেকে 2বার করেছি। এটা যদি পুনরায় করা লাগে আমরা ইনশাল্লাহ আবারই করব। এখানে যেহেতু উপজেলা পরিষদের বাজেট দিয়ে করা সম্ভব নয়, আমরা এটা মন্ত্রণালয়ে পিপি রেডি করে পাঠিয়েছি, প্রজেক্ট প্রোফাইল রেডি করে আমরা পাঠিয়েছি। এটা অনুমোদনের বিষয় আছে, এটা মন্ত্রণালয়ের বিষয় আছে। তো আমাদের চেষ্টাটা অতটুকু পর্যন্ত আমরা করে রেখেছি, যদি অনুমোদন হয় ইনশাল্লাহ হবে। যেহেতু এরপরে ভোলার গোদার উপর প্রায় 2 কোটি টাকার উপরে একটি কাজ চলমান আছে, এই ব্রিজটা হয়ে গেলে রাজাখালী মংনামার সাথে সংযোগ হয়ে যাবে এবং মংনামার সাথে ফাঁসিয়াখালীর সাথে যে সংযোগ, যে ব্রিজটা প্রয়োজন শুধুমাত্র বাজারপাড়া একটা স্কুলে লেখাপড়া করার জন্য ফাঁসিয়াখালী গোদামাঝি গোনার লোকজন ছেলে মেয়েরা ওখানে পার হয়। আমি মনে করছি আগামী দিনে এই ব্রিজের কোনো প্রয়োজন হবে না। ফাঁসিয়াখালীতে আমরা একটি স্কুল, প্রাইমারি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। আগামী 6 মাসের মধ্যে ইনশাল্লাহ এই স্কুলের কাজ শুরু হবে ইনশাল্লাহ, যার কারণে ওখানে আর ব্রিজের কোনো কাজ প্রয়োজন আসলে মনে করি। ধন্যবাদ জনাব সাফায়েত আজিজ রাজু। আর আরেকটি প্রশ্ন আপনার কাছে আমাদের পক্ষ থেকে যেটা, সেটি হচ্ছে যে আপনি সরকারেরই একটি অংশ যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন, আবার রাজনৈতিকভাবে আপনি আবার সরকার বিরোধী অবস্থানে থাকেন, এই 2টি অবস্থান আপনার, তো 2টি অবস্থানের ফলশ্রুতিতে আপনার উন্নয়নটাকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? আমি যখন চেয়ারে অবস্থান করি, আমি যখন উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, তখনও আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি কখনো চেয়ারে বসে কোনো দল মত আমি কখনো চিন্তা করি না। আমি মনে করি যে কোনো লোক আমার কাছে আসবে, সে আমার জনগণ হিসেবে আমার দরজার কাছে এসেছে, তার পেছনে কি পরিচয় আছে, সে কোন দল করে, সেটা আমার বিবেচ্য বিষয় নয়। আমি সেখানে দলমতের ঊর্ধ্বে উঠে আমি একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে, জনগণের চেয়ারম্যান হিসেবে তাকে সেবা দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করেই যাব। এখানে আমার দলটা বিবেচ্য বিষয় নয়। এরপরে যখন আমি অন্য জায়গায় থাকবো, আমার অফিসে আমার থাকবে না, হয়তো আমার দলের কারণে আমার মিটিংয়ে আমার থাকতে হয়, কিন্তু কখনো উন্নয়ন বা সরকারের কাজকর্মের সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমি কখনো
হস্তক্ষেপ করে বিঘ্ন সৃষ্টি করেননি কখনো। জি জি জি। এবং জনগণের উন্নয়নে, কারণ উন্নয়ন তো জনগণের জন্য তিনি নিবেদিত থাকবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই পেকুয়া উপজেলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট কামাল হোসেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আর এখানে উপস্থিত রয়েছেন কয়েকজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমরা অল্প পরিসরে তাদের কাছ থেকে জানতে চাইবো তারা নির্বাচিত হলে এই জনগণের জন্য কি করবেন। যদিও বা প্রতি 5 বছর অন্তর অন্তর জনগণের ক্ষমতা খুব সীমিত, আবার চূড়ান্ত, অর্থাৎ 5 বছর পর নেতৃত্ব পরিবর্তন বা নির্বাচন করার সুযোগ জনগণের একবার আসে, কিন্তু আর জনগণের ভোটে যারা যায় তারা 5 বছর পর আবার জনগণের কাছে ফেরে। তাই এই বিশাল সময়ের মধ্যে তাদের কাছ থেকে আমাদের অগ্রিম কথা দিতে হবে যে তারা এই জনগণের জন্য কি তাদের ভাবনা। প্রথমে আমি জনাব দিদারুল ইসলামের কাছে জানতে চাই যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন? মাইক্রোফোনটা চেক করে নেন। যে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উদ্যোক্তা অনলাইন টেলিভিশন জনতার প্রত্যাশা প্রতিবদ্ধ বিষয় নিয়ে আয়োজিত সর্বপ্রথমে আপনাদের জি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের ব্যবস্থাপনা পরিচালক বয়েস মেরিনা কক্সবাজার অনলাইন টেলিভিশন এর আয়োজিত ব্যবস্থাপনা পরিচালক আবু মুর্শিদ চৌধুরী কোকা এর সহযোদ্ধা ভাইদের। জনতার প্রত্যাশা প্রতিবদ্ধ বিষয় নিয়ে যদি আপনাদের প্রশ্ন থেকে করতে পারবেন সরাসরি, আপনাদেরকে জানাচ্ছি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রার্থী হয়েছি, আমার মার্কা হচ্ছে জাহাজ। আমার প্রত্যাশা সাতটি ইউনিয়নের আমি নির্বাচিত হলে আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের সুখে দুঃখে থাকবো। আমার সবচেয়ে বড় স্লোগান হচ্ছে আমরা বলিব হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। সুতরাং আপনাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমি একজন সংবাদকর্মী, আমি সংবাদ হিসেবে অনেক সুখে দুঃখের অনেক সংবাদ পরিবেশন করেছি পেকুয়া উপজেলা অবহেলিত এলাকায় নিয়ে। আমি 7টি ইউনিয়নে, যেগুলো আপনারা কিছুক্ষণ আগে অনেক প্রার্থীদের কাছে প্রশ্ন করেছেন, ওখানে আমি অনেক সংবাদ পরিবেশন করে গেছি এগুলো বিষয় নিয়ে। সুতরাং আপনাদের পাশে থাকবো। আগামী দিনে আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের দুর্বিষহ জীবন নিয়ে আপনাদের প্রশ্ন থাকবে। আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ আজকের অনলাইন টেলিভিশন বয়েস মেরিনাকে। এর পরের জন যে প্রার্থী আছেন আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, উনি সম্ভবত টিয়া প্রতীক নিয়ে জনাব নুরুল আজিম। নুরুল আজিম, আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলুন, জনগণকে কি প্রতিশ্রুতি আপনি দিবেন? আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনতার প্রত্যাশার অনুষ্ঠানের আয়োজক বয়েস মেরিনা কক্সবাজারের সম্মানিত পরিচালক উপস্থিত, আজকের এই নির্বাচনের সম্মানিত চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান এবং আমাদের এই অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও আমার প্রাণপ্রিয় ভাই বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি জনতার ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হই তাহলে আমার সর্বপ্রথম আপনাদের কাছে কথা থাকবে, আমি আপনাদের পাশে থাকবো। আপনারা যখন ডাকবেন আমি তখন আপনাদের সুখে দুঃখে গিয়ে আপনাদের পাশে গিয়ে আপনাদের সব সমস্যার কথা শুনবো। আমার দ্বারা যতটুকু সম্ভব এবং সরকারি বরাদ্দ থেকে যতটুকু সম্ভব আমি সঠিকভাবে বন্টন করার জন্য আমি আপনাদের কাছে কথা দিলাম। এবং আমাদের এই পেকুয়া উপজেলার 7টি ইউনিয়ন রয়েছে, প্রতিটি ইউনিয়নের সঠিক বরাদ্দ যেন আমাদের এই জনগণের দ্বার প্রান্তে চলে যায় সেই ব্যবস্থা করব। এবং শিক্ষার দিকে আমার প্রথম দাবি থাকবে শিক্ষা। আমি শিক্ষার উন্নয়নের জন্য সাধারণ জনগণের কাছে গিয়ে এবং গ্রাম পর্যায়ে গিয়ে অশিক্ষিত ভাই ও বন্ধুদেরকে বুঝিয়ে চেষ্টা করব যে
আপনাদের সন্তানকে আপনারা সুশিক্ষিত করুন। এবং আমার শেষ ইচ্ছা, আমি উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আমি আপনাদের সুখে দুঃখে এবং যে কোনো মুহূর্তে আমি আপনাদের সাথে থাকব। এবং আমি গতবার এই পেকু উপজেলা ভাইস চেয়ারম্যান ইলেকশন করছিলাম, আমি কিছু পরে হেরে গেছিলাম, কিন্তু হারার পরও আমি জনগণের পাশে ছিলাম। আমি দীর্ঘ 5 বছর বিভিন্ন এলাকায় আমি দেখা করেছিলাম। আমি নির্বাচিত না হয়েও ইলেকশনের পরের দিন পেকুয়ার প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমি পেকুয়ার সর্বস্তরের জনগণের সাথে দেখা করেছিলাম। এইটা আমার ছিল আন্তরিকতা, কারণ আমি সর্বপ্রথম ইলেকশন করে এই পেকুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছিলাম, সেই ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি নির্বাচিত না হয়েও আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। সবাই আপনারা আমাকে দোয়া করবেন এবং আপনারা টিয়া পাখি মার্কা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে বয়স মেরিনা কক্সবাজার অনলাইন টেলিভিশনের কর্তৃপক্ষকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নুরুল আজিম, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমরা চলে যাবো আরেকজন ভাইস চেয়ারম্যান, একজন অধ্যাপক রয়েছেন এখানে, সকলের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন। অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছেন, আমরা তার কাছে যাব। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আর আরেকটি প্রশ্ন সাথে থাকবে, অনেকেই এই প্রশ্নটা করতে চাইছে। ভাইস চেয়ারম্যান গেলবার যিনি নির্বাচিত হয়েছেন তিনি এবার নির্বাচনে আসেননি, মহিলা ভাইস চেয়ারম্যান যিনি নির্বাচিত হয়েছেন তারা এইবার নির্বাচনে আসেনি, হারিয়ে গেছেন অনেকেই বলছেন। তাহলে কি আমরা, অনেকের প্রশ্ন যে এইবার যারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন তারাও কি আগের মতো হারিয়ে যাবেন? আপনি জনাব নুরুজ্জামান মঞ্জু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আল্লাযী লা নাবিয়্যা বাদা। বয়স মেরিনা কক্সবাজার কর্তৃক আয়োজিত আজকের এই জনতার প্রত্যাশা প্রোগ্রামের সম্মানিত কনভেনার এবং সম্মানিত জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাবেদ আজিজ রাজু, সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা, যথাক্রমে আমার সামনে অভিষ্ট পেকুয়ার সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমার মার্কা হলো চশমা। আমি একটা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার জেলার এই প্রান্ত সীমায় অবস্থিত রাজাকালী বেসাউল ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আমি অধ্যাপনা হিসেবে নিয়োজিত আছি। তো আমি জনতার দাবি হিসেবে জনগণের পক্ষ থেকে, পেকুয়ার মাটি ও মানুষের পক্ষ থেকে আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার জন্য যখন বলা হয়েছে, এই জনগণের সাহস, আল্লাহর উপর ভরসা, পেকুয়ার মানুষের আশাকাঙ্ক্ষাকে সামনে রেখে আমি এবারে নির্বাচন করতেছি। আজকে আশা নিরাশার দোলাচলে দাঁড়িয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি আপনাদের এই সন্তান, এই পেকুয়ার এই সন্তান, আপনাদের স্নেহ ভালোবাসা মমতায় আমি বড় হয়েছি। আমি প্রাইমারি থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স মাস্টার্স করার সুযোগ হয়েছে। আমি বর্তমানে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমপিলে আছি, মাস্টার্স অফ ফিলোসফিতে আছি। আমি এই পেকুয়ার যে কাজটি সর্বপ্রথম প্রাধান্য দিব, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, যে কাজটি আমি সর্বপ্রথম প্রাধান্য দিব সেই কাজটি হলো পেকুয়ার অবহেলিত হৃত দরিদ্র জনগোষ্ঠীর যে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষার বিভিন্ন খাত থেকে ঝরে পড়ে যায়, ক্লাস 1, 2, 3, 4, 5 থেকে যে সমস্ত ছেলেমেয়েরা ঝরে পড়ে যায়, এই সমস্ত ছেলেমেয়েরা যেন শিক্ষার এই সুন্দর আকাশ থেকে, শিক্ষার এই সুনীল স্বপ্ন থেকে যেন তারা বিচ্ছিন্ন না হয়, তাদের শিক্ষা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর এই ক্ষেত্রে আপনাদেরকে প্রশ্ন করতে পারেন, হয়তো সরকারের যে সীমিত বরাদ্দ আমাদের সম্মানিত বর্তমান রানিং উপজেলা চেয়ারম্যান বলেছেন অনলি 20%, অর্থাৎ সরকারের পক্ষ থেকে শিক্ষার জন্য বরাদ্দ দেওয়া হয়। তো আমি কিভাবে এই কাজগুলো করব? এই ক্ষেত্রে আমার অতীতের অনেক অভিজ্ঞতা আছে। আমি বান্দরবনে কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের কাজ করেছি, যেমন ইউনিসেফ, ইউনেস্কো, ওয়ামি, ইফসু, এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনের সাথে আমার কাজ ছিল।
আমি ওয়ামির অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডাইরেক্টর ছিলাম, যেটা মধ্যপ্রাচ্য ভিত্তিক একটা শিক্ষামূলক সংগঠন। এই সংগঠন ইফসু, ওয়ামি, ইউনিসেফ, ইউনেস্কো এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনের কাছ থেকে আমি সমন্বয় করে, যেমন আমি বান্দরবানে প্রায় 30টি স্কুল আমি প্রতিষ্ঠা করেছি, তাই ওয়ামির এবং ইফসু এবং ইউনিসেফের সহযোগিতায়। তো এই সমস্ত বেসরকারি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে এই সমস্ত আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় করে বেসরকারিভাবে উদ্যোগ নিয়ে আমি আমার পেকুয়ার শিক্ষা উন্নয়নের জন্য কাজ করব। এবং আরেকটি কথা, আমার পেকুয়ার মানুষগুলো রোগে শোকে ভুগে যেন মৃত্যুবরণ না করে চিকিৎসার ক্ষেত্রে আমি এই কাজটা করব। যেমন ইউনিসেফের একটা আছে হেলথ কেয়ারের একটা প্রোগ্রাম আছে, ইউনেস্কোর হেলথ কেয়ার প্রোগ্রাম আছে, চাইল্ড কেয়ার প্রোগ্রাম আছে। এই সমস্ত প্রোগ্রামগুলো আমি আন্তর্জাতিক সংগঠনের সাথে যোগাযোগ করে আমি আমার পেকুয়ার জন্য নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি তো এই যে আন্তর্জাতিক সংস্থা থেকে যে হেলথ কেয়ারের যে কথাটা বলেছেন, এটি নির্বাচিত হলে করবেন? না, এটা তো নির্বাচন না, এটা যেহেতু আমি এটা তো ভাইস চেয়ারম্যান না হলেও করা যায়, তাহলে আজকে আপনি এটা না হলেও করবেন সেই কথা দিচ্ছেন তো? হ্যাঁ, না হলেই করব। কারণ আমার কথাটা আমি একটু ক্লিয়ার করি। আমি পেকুয়া আসছি যে মাত্র 2 বছর। আমি এখানে পেকুয়া আসছি যে এর আগে আমি বান্দরবান মহিলা কলেজে ছিলাম, ওই কলেজে লেকচারার থাকা অবস্থায় আমি এই সমস্ত কাজগুলো করেছি। বুঝছি। ধন্যবাদ, অত্যন্ত ভালো কথা বলেছেন। আচ্ছা, এখন ভাইস চেয়ারম্যানদের কাছে চেয়ারম্যান মহোদয়কে আমরা একটু পরে আনছি। হ্যাঁ, যদিও তারা আছে, আমরা অত্যন্ত দুঃখিত সবাইকে ধরে রাখার জন্য। আর সবচেয়ে বেশি লজ্জিত এবং দুঃখিত যারা রোদের মধ্যে বসে আছেন, বিশেষ করে কয়েকজন আমাদের মা বোনদের দেখতে পাচ্ছি তারা বসে আছে, আপনারা বসে আছেন, তাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি এই বিরক্তির জন্য। আর আপনাদের জন্য এই আয়োজন, আপনাদের মধ্য থেকে এই আয়োজন। আর আমরা এখন ভাইস চেয়ারম্যানদের কাছে কোনো প্রশ্ন আছে কিনা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছে কোনো প্রশ্ন আছে কিনা? আপনি একবার করেছেন, আমি পরে বলবো। আগে এই ভাই অনেকক্ষণ ধরে প্রশ্ন করবেন বলছেন, এই শার্ট পরে, সবুজ শার্ট পরে। সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে, সংক্ষিপ্ত শুধু প্রশ্নটা। আমি চেয়ারম্যানকেও প্রশ্ন করব এবং ভাইস চেয়ারম্যানকেও প্রশ্ন করব। সবার কাছে একটু অনুরোধ থাকবে, আমরা গরিব দুঃখী যারা ছাত্র আছে, ধরেন অনেকে ক্লাস 5 থেকে জড়ো যায়, ক্লাস 8 থেকে জড়ো যায়, তাদের একটা প্রশ্ন হবে, গরিব দুঃখী ছাত্রদেরকে আপনারা কি এই লেখাপড়ায় সহযোগিতা করবেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, ওই পাশে একজন তরুণ লাল গেঞ্জি পরিহিত একজন তরুণ প্রশ্ন করবেন, বলুন কার কাছে প্রশ্ন নেই? চেয়ারম্যান, আমরা কিন্তু ভাইস চেয়ারম্যানের জন্য প্রশ্ন নিচ্ছি। আপনি কি একটু চেয়ারম্যান যখন বক্তব্য রাখবেন তখন, আচ্ছা আপনি বলে ফেলেন। আমি রাজু ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে রাজু ভাইকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিএনপির স্থানীয় বিএনপি এরা পত্রিকায়, বিভিন্ন পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে নাকি উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে নাকি আওয়ামী লীগের এমপি সহ গিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে নিয়ে কেন অফিস উদ্বোধন করা হয়েছে, কেন শেখ হাসিনার কথা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছে, সেটাই রাজুভাইকে কোনো পত্রিকায় নিউজ আসার পরেও রাজুভাইকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। সেই জন্য এটাই আমার কথা। প্রশ্নটা তো আমাদের কাছে পরিষ্কার হলো না। আপনি রাজু ভাই কি প্রশ্নটা বুঝেছেন? আচ্ছা, প্রশ্নকর্তার প্রশ্ন যাকে প্রশ্ন করেছে তিনি বুঝেছেন, তিনি জবাব দেবেন, আমরা আশা করব। আর একটি বিষয় হচ্ছে, আর মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি। মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে একটু প্রশ্ন করবেন বলেছেন, খুব সংক্ষেপে প্রশ্নটি। সম্মানিত উপস্থিতি, আমার মহিলা ভাইস চেয়ারম্যানকে আমি একটা প্রশ্ন করতে চাই। যেহেতু উনি বারোবাকিয়া ইউনিয়নের বাসিন্দা, বারোবাকিয়া ইউনিয়নের 9 নং ওয়ার্ডের যে বেড়িবাঁধ এখনো যে কাঁচা, বৃষ্টি হলে আমাদেরকে যে, আমি একজন সরকারি চাকরিজীবী স্বাস্থ্যকর্মী হিসেবে আছি, আমাদের চাকরিতে আসতে হলে প্যান্ট খুলে, অর্থাৎ প্যান্ট হাঁটু পর্যন্ত তুলে আসতে হয়। 9 নং ওয়ার্ডের বেড়িবাঁধটি কি উনি যদি নির্বাচিত হয়, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নিগার সুলতানা মহাশয়, আপনি যদি নির্বাচিত হন তাহলে বেড়িবাঁধ নির্মাণ করবেন কিনা, মানে ইট বসাবে কিনা, বেড়িবাঁধের উপরে ইট বসাবে কিনা? থ্যাংক ইউ। আমি যদি নির্বাচিত হই আমি অবশ্যই এটা চেষ্টা করব। আমি আপনাকে কথা দিচ্ছি
আমি আপনার যে 9 নম্বর ওয়ার্ডের বেরিবারটি আছে, আমি যত সাধ্য চেষ্টা করব আপনার এই বেরিবারটিতে ইট বসানোর। ধন্যবাদ, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আচ্ছা, ওই পাশে একেবারে সাধারণ আমরা দেখতে পাচ্ছি, ওই কালো কোট পরিহিত একজনকে দেখতে পাচ্ছি, তাকে একটু মাইক্রোফোনটা দেন, সে তার প্রশ্নটি। এখানে আমাদের অতিথিদের মধ্যেও অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নটা করবে। মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে আমার প্রশ্ন, উনি বলেছেন যে মানে উনি সব দলকে সাপোর্ট করে, এটা আমরা শুনে খুব আনন্দিত। তো ওই উনার প্রতিদ্বন্দ্বী যিনি ওই লুৎফা হায়দার, উনি না আসাতে উনার মানে অনুভূতিটা কি, এটা আমাদের কাছে একটু বললে ভালো। যেহেতু লুৎফা হায়দার উনি অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন, উনি তো এখানে উপস্থিত নেই, তার পক্ষ থেকে আমরা তার কোনো বক্তব্য জানতে পারিনি তিনি সব দলের প্রার্থী কিনা। নিগার সুলতানা মাসেক বলছে যে তিনি রাজনীতি সচেতন, কিন্তু তিনি সব দলেরই প্রার্থী, সব দলকে তিনি সম্মান করেন, তিনি একক কোনো প্রার্থী নন। আর লুৎফা হায়দার রনি যদি উপস্থিত থাকতেন তাহলে তার থেকে জিজ্ঞেস করে জানতে পারতাম। আমরা দুঃখিত, আমরা তাকে পাচ্ছি না। আর আরেকটি আর কোনো প্রশ্ন আছে কারো? তাহলে একটি প্রশ্ন আপনি বলবেন, তারপর অতিথিরা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নটা কার কাছে? আমার প্রশ্নটা হচ্ছে নুরুল আযীম ভাইয়ের কাছে। এই প্রশ্নটা হচ্ছে, উনি গতবারে সেকেন্ডম্যান ছিলেন, এখানে 5 বছর ধরে আমরা ওনাকে দেখি না, উনি কোথায় গিয়েছিল? এখন যদি নির্বাচিত হয় উনি আবার কোথায় চলে যাবেন কিনা? গতবার যাকে নির্বাচিত করেছিলেন আপনার কাছে প্রশ্ন, তিনি কোথায় গেছেন আপনার কাছে কোনো খবর আছে? উনি এখন আমাদের সাথে আছে, আমাদের সাথে দেখা উনি নির্বাচন করছেন না, কিন্তু আপনাদের সাথে আছেন। আচ্ছা জনাব নুরুল আযীম, আপনাকে দিয়ে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ওই লস্কর ফকিরের মাজারে যে লেখা হয়েছিল যে আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহর ইবাদত করা যায় না, তো এই তার নুরুল আযীম ভাইয়ের কাছে সে বিচারটা দেওয়া হয়েছিল, সেই বিচারটা সে করে নাই। আগামীতে সে যদি নির্বাচিত হয় তাহলে সে কিভাবে শিরক বেদাত গুলো বন্ধ করবে? সেটা শিরক বেদাত সকলে বন্ধ করতে চায়। নুরুল আযীম ভাই, আপনি আপনার কাছে যে প্রথম প্রশ্নটি করা হয়েছে, 5 বছর আপনাকে দেখা যায়নি, এই আগামী 5 বছর কোনো অনুবীক্ষণ যন্ত্র দরকার কিনা আপনাকে দেখার জন্য, আপনি জবাব দেন। হ্যালো, আপনাকে ধন্যবাদ। হয়তো আপনি এখানে থাকেন না, আপনি চট্টগ্রামে থাকেন, আপনি লেখাপড়া করেন, এখানে থাকেন না, আমাকে আপনি হয়তো এখানে থাকেন না, এখানে বাজারের এবং বিভিন্ন এলাকার আমার পার্শ্ববর্তী আছে, ওদের কাছ থেকে আপনারা জেনে নেন আমি এখানে থাকি কিনা। আমি এখানে সব সময় থাকি। না, আমি আরেকটা প্রশ্নের উত্তর দিই। আমি হলাম হয়তো লস্কর শাহ রহমতুল্লাহ আলাইয়ের না, এটা সরকারিভাবে এবং আলেমদেরকে নিয়ে সমাধান করা হয়েছে। সমাধান করার পরে প্রশ্ন আসতে পারে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছি, আশা করি তিনি যেটা বলেছেন তার প্রশ্নকর্তা বুঝতে পেরেছেন। এইবার আমরা যদি আর খুব বেশি প্রশ্ন না থাকে, আমি দেখতে পাচ্ছি অনেক একেবারে 90 ছাত্র আন্দোলনের নেতা জনাব মুজিব ভাই, সম্মানিত শ্রদ্ধেয় মুজিব ভাই, উনি প্রশ্ন করতে চাচ্ছেন। জি জি, একটু যদি মুজিব ভাইকে মাইক্রোফোনটা দেওয়া হয়। আসসালামু আলাইকুম। প্রশ্নটা কার কাছে করবেন? আমার প্রশ্নটা হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর কাছে। করুন। অতীত নির্বাচনে, স্থানীয় নির্বাচন যখন আসে, তখন আমরা গতবারও দেখেছি নিয়ম নির্বাচনে বৈতরণে পার হওয়ার জন্য কোন প্রার্থী নির্দলীয় বলা হয়, আর যারা এখানকার মাটির মানুষের সম্পৃক্ত তাদের নাম বিক্রি করা হয়। আমি নিগার সুলতানা মাসেক আমাকে জিজ্ঞাসা করতে চাই, এই স্থানীয় নির্বাচনে নির্বাচনে আপনি নির্বাচনী বৈতরণে পার হওয়ার জন্য কি আপনি নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তি বলছেন নাকি অন্য কোনো ইচ্ছা আছে আপনার? এটা একটু ক্লিয়ার করতে চাই। আচ্ছা ধন্যবাদ, আমি প্রশ্নগুলো বুঝতে পেরেছি। জনাব নিগার সুলতানা মাসেক, আপনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে আসলে আপনি কি মানে নির্বাচনের জন্য বলছেন সব দলের, নাকি প্রকৃত অর্থেই সব দলের? থ্যাংক ইউ। আমি বলতে চাই, আমার বাবা একজন বিএনপির শ্রমিক নেতা ছিলেন কক্সবাজারের। আমার শ্রদ্ধেয় বড় ভাই মঞ্জুর এনামুল হক মঞ্জুর, উনি জামাতের এখানের এমপি ছিলেন এই এলাকার। তো আমি আগেও বলেছি আমি সব দলকে সম্মান করি। আমি আগেও নির্বাচন করেছি, কোনো দলের হয়ে নয়, এবারেও নির্বাচন করতেছি। হ্যাঁ বলতে পারেন আমি আওয়ামী লীগের বলতেছেন এটা, কিন্তু আমি সব দলকে সম্মান করি, এটাই আমার ইয়া। আমি সবার কাছে থাকতে চাই, সব গরিব দুঃখী মানুষ অসহায় বন্ধুদের পাশে থাকতে চাই, আমি জনগণের পাশে থাকতে চাই, জনগণকে নিয়ে কাজ করতে চাই।
আচ্ছা উনি নাকি নিগার সুলতানা মাসিকের যে বক্তব্য, এই বক্তব্যে অর্থাৎ তিনি সকল দলের, এবং তিনি বলতে যাচ্ছেন তিনি জনতার দলের, জনতা যেই দলে তিনি সেই দলে, এই কথাটা বলতে চেয়েছেন তিনি। আচ্ছা এখন আমাদের অতিথিদের পক্ষ থেকে কিছু প্রশ্ন আছে, প্রশ্ন করছেন জনাব কামাল হোসেন। আপনার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন টেলিভিশন কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানটুকু অনলাইন টেলিভিশনের সম্মানিত পরিচালক জনাব জাহিদ সরওয়ার রয়েল, উপস্থিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাদাত আলী রাজু, উপস্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নুরুল আজিম, জনাব জিদারুল করিম, জনাব অধ্যাপক নুরুজ্জামান, এখন উপস্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিগার সুলতানা মাসিক সহ উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় সরকারের একটি অতীব গুরুত্বপূর্ণ নির্বাচন তথা উপজেলা পরিষদ স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমি এখানে বলতে চাই, এই নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমি আজকের এই অনলাইন টেলিভিশনের পরিচালক জাহেদ সরওয়ার দৃষ্টি আকর্ষণ করছি। উপজেলা পরিষদের যে ম্যানুয়াল, এই ম্যানুয়ালের পরিবর্তন হওয়া একান্ত উচিত। কারণ আজকের যে অবস্থা, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব ওখানে গিয়ে উনি করবেন কি, ভাইস চেয়ারম্যান সাহেব কি করবেন, ওনাদের ক্ষমতা সীমিত করা হয়েছে। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে ওনাদের একটা দ্বন্দ্ব, একটা বিভ্রান্তি, একটা সংঘাত চলে আসতেছে। যেহেতু ওনাদের ক্ষমতার যে পরিধি ম্যানুয়ালে দেওয়া হয়েছে তা অত্যন্ত সীমিত। আমি আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমার জনগণের মনের কথা, এটা আমার কথা, মানে আমি জনগণের পক্ষ থেকে বলছি যে উপজেলা পরিষদ ম্যানুয়ালের পরিবর্তন এবং সংশোধন পরিবর্তন হওয়া দরকার এবং উপজেলা চেয়ারম্যানের ক্ষমতাকে আরো সম্প্রসারিত করা দরকার। এখানে আমি বলতে চাই, আমি বক্তাদের আপনাদের প্রার্থীদের কথা একটু পরে আসলেও আমি শুনেছি, আপনারা নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এই জনগণের আর্থসামাজিক উন্নয়নে আমরা অনেক অবদান রাখতে পারেন। আপনারা আপনাদের বক্তব্যে জনগণের সেবা করবেন কথা বলছেন, কিন্তু আজকে যে গুণীতলা সমাজ ব্যবস্থা, যে সমাজ পরিবর্তনের জন্য আমরা যুগ যুগ ধরে লড়াই করে আসতেছি, যে সমাজ একটি সুখী সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসতেছি, কিন্তু এখনো আমরা আমাদের মঞ্জিল মকসুদে বুঝতে পারিনি। এই যে সমাজের কুপ্রথা, সেই কুপ্রথা কি যৌতুক প্রথা, বাল্য বিবাহ, এগুলো আজকে আমাদের সমাজকে তিলে তিলে ক্ষয় করে ফেলতেছে। এই কুপ্রথাগুলো আপনারা নির্বাচিত জনগণের প্রতিনিধি হিসাবে এই কুপ্রথার বিরুদ্ধে, যৌতুক প্রথার বিরুদ্ধে, বাল্য বিবাহের বিরুদ্ধে আপনাদের সংগ্রাম করতে হবে। আপনাদেরকে এই অভিশাপ থেকে, সমাজের এই দুর্বিষহ অভিশাপ থেকে মানুষকে বাঁচাতে হবে। এখানে আসি আমি আমার এই উপজেলা, উপকূলীয় একটি উপজেলা, বঙ্গোপসাগরের উত্তর তরঙ্গ এবং মাতামুহুরীর প্লাবনের সঙ্গে লড়াই করে এই উপজেলার মানুষ বেঁচে থাকে। 10 বছর 15 বছর অন্তর ভয়াবহ ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাস, 2-1 বছর পর পর প্রতি বছরই বলতে গেলে মাতামুহুরীর ভয়াবহ প্লাবন এই বেগুয়া উপজেলাকে গ্রাস করে ফেলে মানব সভ্যতা, গ্রাস করে ফেলে হাজার লক্ষ লক্ষ টাকার সম্পদ, সহায় সম্পদ। এমন অবস্থায় আপনারা নির্বাচিত প্রতিনিধি যারা হবেন, আপনাদেরকে জনগণের কাছে আপনাদের জনগণের অনেক প্রত্যাশা আপনাদের কাছে। আপনারা নির্বাচিত হলে কি করবেন? আপনারা এই বেগুয়ার চারিদিকে অন্তত একদিকে আছে, পূর্ব দিকে দরকার নাই, অন্তত উত্তর পশ্চিম এবং দক্ষিণ দিকে আপনাদেরকে সবুজ বনায়ন সৃষ্টি করতে হবে। সবুজ বনায়ন মানে এই গাছ রোপণ করে, সারা রোপণ করে বেরিবাঁধের বাইরে বনায়ন সৃষ্টি করতে হবে। এতেই বেগুয়া উপজেলা রক্ষা পাবে। আগামী দিনের যে গ্রিন হাউস এফেক্ট,
এবং আমাদের এই প্রতি বছর যে মাতামুহুরির ভয়াবহ প্লাবন এবং এই 10-12 বছর 10 বছর 5 বছর অন্তর অন্তর বঙ্গোপসাগরের যে উত্তাল তরঙ্গ যে সামুদ্রিক জলস্তর এর থেকে বাঁচাতে হলে আপনাদেরকে নির্বাচিত প্রতিনিধিদেরকে আপনাদেরকে স্বেচ্ছায় সরকারের সাহায্য হোক স্বেচ্ছায় হোক আপনাদেরকে পেকুয়ার চারিদিকে সবুজ বানান সৃষ্টি করতে হবে। এগুলাই আজকে আমাদের সমাজের সবচাইতে বেশি দরকারি কথা। শিক্ষার কথা বলেছেন, পেকুয়া শিক্ষা দীক্ষায় আরো অনেক কিছু ছিল। একদিন আজ থেকে 12 বছর আগে 10 বছর আগে পেকুয়ার শিক্ষা দীক্ষার অবস্থা ছিল অত্যন্ত নাজুক। আজকে আমরা অনেকটুকু এগিয়ে এসেছি। আজকে আমাদের এখানে কলেজ হয়েছে, বালিকা বিদ্যালয় হয়েছে, 9টি ইউনিয়নে 9টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয় আছে। অনেক অনেক আমরা এগিয়ে এসেছি। শিক্ষা ব্যবস্থাকে আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। মাদ্রাসা শিক্ষা এগিয়ে যাচ্ছে। এখানে আনোয়ারুল মাদ্রাসা, ফাঁসিহালি বারাইহাটা মাদ্রাসা, রাজাহালি বেসরকারি এইসব সিনিয়র মাদ্রাসা এখানে রয়েছে। দক্ষিণ বঙ্গমা মাদ্রাসা আছে। বিভিন্ন জায়গায় মাদ্রাসা শিক্ষা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য আমি আয়োজকদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এখানে এসেছেন এই অনুষ্ঠানকে সফল করেছেন তাদের প্রতি আমার ভালোবাসা ও হৃদয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই অনুষ্ঠান সফলতার খানা খানায় ভরুক এই প্রত্যাশায় আমার বক্তব্য হচ্ছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কামাল হোসেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। সেই সাথে একটা ছোট্ট একজন উনি প্রশ্ন করতে চাচ্ছেন, খুব সংক্ষেপে কাকে করবে প্রশ্নটি? আমি বলতেছি আমি প্রশ্ন করতেছি। আমি জানি উপজেলায় সরকারিভাবে যে বরাদ্দ আসে এই বরাদ্দগুলো চেয়ারম্যান সাহেব একজনের করার জন্য একজনের আধা দিনের কাজ। অতিথি যারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এরা লোক হিসেবে খারাপ ছিলেন না, কিন্তু এরা এমন কোনো কাজ পায় নাই এদেশের জনগণের কে করার মতো মুক্ত করার মতো। সুতরাং আমি ভাইস চেয়ারম্যান ভাইদের প্রতি একটু নজর দিতেছি। এই কারণে যারা ভাইস চেয়ারম্যান হবেন আপনারা এই বরাদ্দ দিয়ে মানুষকে খুশি করতে পারবেন না। আপনারা জীবনে আপনাদের দক্ষতা দিয়ে অবকর্ম কিভাবে দিয়েছেন এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি আপনাদের থাকে আপনারা বলবেন। আর জামান ভাই যেভাবে বলেছে উনি যে কর্মকাণ্ড করেছেন আমি বলবো জনতার উদ্দেশ্যে আপনাদের অতীত সাহস অতীত কর্মকাণ্ড অন্যায় কাজের বিরুদ্ধে কি আছে এবং ভবিষ্যতে আপনারা মেকানিজমের মাধ্যমে আপনার মেধা দিয়ে কিভাবে সহযোগিতা করতে পারেন এই ব্যাপারে 2 মিনিট করে বলবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন প্রশ্ন আপনার প্রশ্নটা হচ্ছে কি যে আপনি ওদের যে কি মেকানিজম দিয়ে আগামী দিনে পেকুয়াকে এগিয়ে নিয়ে যাবেন এই কথাগুলো 2 মিনিট করে তারা বলবেন, এটাই তো আপনাদের প্রশ্ন? আরেকজন প্রশ্ন করবেন, একজন প্রশ্নকর্তা একটু সংক্ষেপে। তো ইতিমধ্যে সবাই কিন্তু আপনি যে বক্তব্য প্রশ্নটি করেছেন তার আংশিক জবাব আপনি পেয়েছেন। সকলেই কিন্তু তাদের পরিকল্পনার কথা বলে ফেলেছেন। আপনি হয়তো ছিলেন না, সকলে কিন্তু প্রথমে প্রারম্ভিক বক্তব্যে সকলের পরিকল্পনার কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই উপস্থিতি আমার পেকুয়ার সাধারণ জনতা আমার শ্রদ্ধা বড় সালাম নেবেন। আর আজকের এই যে মহতি অনুষ্ঠান যে উপজেলা নির্বাচন 2014 উপলক্ষে জনতার প্রত্যাশা নিয়ে যে আজকে আয়োজনের এই যে বয়েস মেরিনা কক্সবাজার কর্তৃক আয়োজিত এই আজকের সফল অনুষ্ঠানটি আশা করি আমরা সকলে জানবো এবং স্পষ্ট কিছু এখান থেকে ব্যাখ্যা নেব। একটু প্রশ্নটা আমার প্রশ্ন হবে, আমরা তো নতুন উপজেলার এই যে নতুন উন্মুখ যাদেরকে দেখছিলাম তারা যে বিগত 5 বছর পূর্বে আমাদের যে কিছু ওয়াদা দিয়েছিল, যারা রাস্তা রাস্তায় ঘুরে আমাদের থেকে বিক্ষোভ হিসেবে ভোট নিয়েছিল, আজকেই দেখলাম সেই সমস্ত কিছু মুখ এখানে উপস্থিত আছেন। তাদের বিষয় নিয়ে আমি বলতে চাই যে ওনারা আমাদেরকে যে যে ওয়াদা নির্বাচনী ওয়াদা দিয়েছিলেন কতটুকু ওনারা সফল কাম হয়েছেন এই বিষয়ে নিয়ে ওনাদের মুখ থেকে আমরা কিছু জানতে চাই।
আচ্ছা, আপনি এই প্রশ্ন সরাসরি কাকে করেছেন? এখানে তো নির্বাচিত রয়েছেন একজন, সাফায়েত আজিজ রাজু ছাড়া তো বাকি জনটা তো নির্বাচিত হননি, তাহলে প্রশ্নটা সাফায়েত আজিজ রাজুকেই করেছেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা এখানে আমাদের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব আছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় সাংবাদিক জহিরুল ইসলাম। আমরা ওনার কাছ থেকে কিছু বক্তব্য শুনে তারপরে আমরা অনুষ্ঠান, জানেন তো অনেকক্ষণ রোদে আছেন এবং সকলেরই ক্যাম্পেইন আছে, চলে যেতে হবে, বিশেষ করে চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীদের। সুতরাং আমরা অনুষ্ঠান শেষ করব, জহির ভাই বক্তব্যের পর রাজু ভাই বক্তব্য দেবেন, তারপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব। বক্তব্য রাখছেন এখন সাংবাদিক জহিরুল ইসলাম। বয়েস মেরিনা কর্তৃক আয়োজিত আজকের এই জনতার প্রত্যাশা অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান যারা সাফায়েত আজিজ রাজু, এখানে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব নুরুল আজিম, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব দিদারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু ভাই, উপস্থিত আছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিগার সুলতানা মাসেদ এবং উপস্থিত আমার এই প্রাণপ্রিয় পেকুয়ার আপামার জনসাধারণ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই জনতার প্রত্যাশা এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানের পরিচালক জাহিদ সরোয়ার সোহেল ভাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান ধৈর্য সহকারে শুনেছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। এই উপজেলা, নতুন উপজেলা আমাদের এই পেকুয়া অনেক সম্ভাবনীয় এলাকা। এখানে ভালো নেতৃত্ব যদি উপজেলা পরিষদে আসে তাহলে এই পেকুয়া অনেক কিছু সমাধান দেওয়া সম্ভব হবে। আমরা এই গতবারে আমি একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আজকে যিনি চেয়ারম্যান প্রার্থী এখানে উপস্থিত আছেন এবং উপস্থিত থাকার কথা ছিল অপর চেয়ারম্যান প্রার্থী জনাব ওয়াহিদুর রহমান ওয়ারেসি, উনি সম্ভবত একটি জানাজায় অংশগ্রহণ করায় এখানে আমাকে টেলিফোন করে বলেছেন উনি উপস্থিত হতে পারেননি, এই জন্য সবার কাছে উনি দুঃখ প্রকাশ করেছেন। এবং আমার প্রশ্নটা হচ্ছে, আমরা এই উপজেলায় জনাব সাফায়েত আজিজ রাজুকে এই এলাকার মানুষ নির্বাচিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান করেছিলেন, অনেক প্রত্যাশা ছিল। আজকে 5 বছর পরে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে অনেক ফারাক রয়ে গেছে। যে ফারাকের কথা উনি নিজেই স্বীকার করেছেন যে সরকার, উনি বারবার সরকারকে দোষারোপ করেছেন যে সরকার বরাদ্দ কম, উপজেলা চেয়ারম্যানকে ক্ষমতা দিয়েছে কম, এই জন্য কম উন্নয়ন উনি করতে পেরেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনার 5 বছরের আমলে যে সরকার ক্ষমতায় ছিল, এখনো তো সেই সরকার ক্ষমতায় আছে, তাহলে আপনি আবার 5 বছর নির্বাচিত হলে জনগণকে কি প্রত্যাশা জনগণের পূরণ করতে পারবেন, এটা একটি জবাব দিবেন। আরেকটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে যেটা জিনিসটা অনুভব করেছি সেটা হচ্ছে আমাদের এই পেকুয়ার সদর ইউনিয়ন, যে আপনি যেখানে বসেন, যেখানে আপনার অফিস আছে, সেখানে কিছু দূরে গেলেই এই পেকুয়ার দক্ষিণাঞ্চল গত বর্ষায় নয়, শুধু গত 5 বছরে আপনার আমলে আমি দেখেছি এই দক্ষিণাঞ্চল বর্ষাকালে ডোবা থাকে। ওইখানে কৃষকদের রোয়া জ্বালা সব কিছু 2-3 বার করে বন্যার পানিতে ভেসে যায়, নষ্ট হয়ে যায়। এবং আপনার এই উপজেলা পরিষদের মনোনয়ন নিয়ে আপনি যাদেরকে সিলেকশন করেছেন পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেটে, তারা জাল বসিয়ে
পানি না মার্কেটের প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানুষের যে সর্বনাশ করেছে, আপনি এই সমস্যাটুকুর কতটুকু সমাধান করতে পেরেছেন? তাছাড়া এই যে আপনি বলেছেন যে ৪৫ লক্ষ টাকা এই যে কাঠপাড়া বেড়িবাঁধের জন্য বরাদ্দ দিয়েছিলেন সরকার, কিন্তু গত বর্ষায় আপনারা যারা মংলামার এখানে অধিবাসী আছেন আপনারা তো জানেন, গত বর্ষায় তো আপনাদেরকে সাঁতার কেটে আপনাদের বেড়িবাঁধ উঠতে হয়েছে। আরেকটা প্রশ্ন, আমি এই দিন মংলামায় গিয়েছিলাম, সেটি হচ্ছে একটি কোম্পানি এই মকনামার ৩,০০০ একর জমি কিনে নিয়ে ওইখানে মানুষকে বিটা ছাড়া করেছে। আমি শুনেছি তো এখানে আপনার কিছু সহযোগিতাও ছিল, আপনি এখানে তাদেরকে সহযোগিতা করে এই জমিগুলো তাদেরকে ইয়া করে দিয়েছিলেন, ক্রয় করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি কি এটা বন্ধ করবেন নাকি চালু রাখবেন? এটা যদি চালু থাকে তাহলে তো মংলামা ভলান্টিয়ার কোনো মানুষের বিটি বাড়ি ওখানে থাকবে না, তারা বিটি বাড়ি হারা হয়ে পাহাড়ে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো গতি গত্যন্ত থাকবে না। তা আমাদের প্রত্যাশা আছে এই জনগণের পক্ষে কাজ করার জন্য, জনগণের যাতে ক্ষতি না হয় সেই ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন? এবং প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে বিশাল একটা ফারাক রয়েছে, এই ফারাকটা কিভাবে আপনি ব্যবধান কমিয়ে আনবেন, এই প্রত্যাশাটুকু রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন এবং আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমাদের সর্বশেষ যিনি এই প্রশ্নগুলো উত্তর দেবেন এবং তিনি অনুষ্ঠানের শেষ বক্তা, সর্বশেষ যে প্রশ্ন, কয়েকটি প্রশ্ন এখানে এসছে এবং অন্যান্য যে প্রশ্নগুলো এসছে, জনাব সাফায়েত আজিজ রাজু ইনি এখানে উপস্থিত আছেন, তার কাছে প্রশ্ন করা হয়েছে। আরেকটু কথা বলে রাখি, এখানে আমাদের 2 পদপ্রার্থীকে দাওয়াত আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে ওয়াহিদুর রহমান ওয়ারিসি উনি আসার কথা ছিল, উনি এখনো পর্যন্ত আসছেন না। কিন্তু সময় বহতা নদীর মতো কারোর জন্য অপেক্ষা করে না, আমাদের অনুষ্ঠান শেষ প্রান্তে আমাদের চলে যেতে হচ্ছে এবং এখানে সবশেষ যে প্রশ্নের উত্তর দেবেন এবং সবশেষে মানুষকে কি কথা দেবেন, কি প্রত্যাশা দেবেন, জনগণের কি প্রত্যাশা প্রাপ্তি হয়ে উঠবেন, এই কথাটুকু বলবেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাফায়েত আজিজ রাজু। ধন্যবাদ। আপনি ওইভাবে দাঁড়িয়ে বলে ফেলেন, আপনি যদি খুব জরুরি তাহলে ওনার প্রশ্ন একটা, ওই বয়স্ক মানুষ শেষ প্রশ্ন ওই উনি বলবেন। আমি প্রতিবন্ধী দলের একজন স্বেচ্ছাসেবক। আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম যারা এই পেকুয়া উপজেলার আগামী দিনের ভবিষ্যৎ। আমার একটা প্রশ্ন শুধু ভাইস চেয়ারম্যানদের কাছে, চেয়ারম্যানের কাছে নয়, আমি চেয়ারম্যানের কাছে অতীতে আমার চাহিদা মতো আমি সহযোগিতা পেয়েছি। যিনি আসবেন, আমি আমার প্রতিবন্ধীদের জন্য তারা কি করবেন, আমার প্রশ্নটা এটা। ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু আমরা প্রশ্নের জবাবটা হয়ে গেছে, সবাই বলেছেন কি করবেন, আপনিও মুরব্বী, হয়তো আপনি একটু আসতে দেরি করেছেন। আরেক ভাইয়েরও প্রশ্ন ছিল, আজকে সময় সংক্ষেপের কারণে আমরা এই প্রশ্ন আবার বলছি না। এখন বক্তব্য রাখছে জনাব সাফায়েত আজিজ রাজু। ধন্যবাদ জাহিদ সোহেল ভাই। আমি সবার প্রতি সম্মান রেখে প্রত্যেকটা প্রশ্নের আমি জবাব দেব। যারা জনগণের জন্য কাজ করে, যারা জনগণের পাশে থাকে, যারা জনগণ নিবেদিত প্রাণ, তারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় না, যার কারণে আজকে আমার এখানে উপস্থিতি। আমি হাজারো ব্যস্ততা সত্ত্বেও 200 লোককে ক্যাম্পেইনে বসিয়ে রেখে 2টি জানাজা পরে আপনাদের এখানে উপস্থিত হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, জনতার মুখোমুখি হতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক এনায়েত করেছেন। প্রথমত, গরিব দুঃখী ছাত্রছাত্রীদের সহযোগিতার কথা বলা হয়েছে। উপজেলা পরিষদের মাধ্যমে জেলা পরিষদের সহযোগিতা নিয়ে সকল মেধাবী ছাত্রছাত্রীকে একটি বৃত্তি প্রদান করা হয়, যেখানে আমরা সার্বিকভাবে সহযোগিতা করি। একটি প্রশ্নের উত্তর আমি এভাবে দিলাম। সাব রেজিস্ট্রি অফিসের কথা বলা হয়েছে, এইটার উনি পত্রিকায় পাল্টা বিবৃতি পান নাই, কিন্তু আমি পরে পাল্টা বিবৃতি দিয়েছি, আপনার প্রশ্ন আপনি পেয়েছেন। নাশিতে জাল বসানোর কথা বলা হয়েছে।
উপজেলা পরিষদে আমরা নাসির কমিটি পাশ করি। উপজেলা পরিষদে যে স্লুইস গেটগুলো আছে সেখানে নাসির কমিটি পাশ করা হয়। সেখানে আমি শুধু না, আমি একা সিদ্ধান্ত পাশ করি। উপজেলা পরিষদের সকল সদস্য, সম্মানিত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন সরকারি কর্মকর্তা সকলের মতামতের ভিত্তিতে এই স্লুইস পাশ করা হয়। স্লুইস যখন পাশ করা হয়, একটা কমিটি সেটা রক্ষণাবেক্ষণ করেন। সেই কমিটি রক্ষণাবেক্ষণ করার পরে যদি কেউ কোনো অভিযোগ দেয়, সেটা বাতিলের ক্ষমতা রাখেন পার্মানেন্ট বোর্ড, উপজেলা পরিষদের চেয়ারম্যান নয়। আমরা শুধুমাত্র সুপারিশ করি। আমরা উপজেলা পরিষদে সর্বসম্মতিক্রমে একটা সুপারিশ পাঠাই কোথায়? পার্মানেন্ট বোর্ডে। পার্মানেন্ট বোর্ডে সেটা পাশ করে, সেখানে শর্ত লেখা থাকে, তারা যদি শর্ত ভঙ্গ করে জনগণের ক্ষতিকর কোনো কাজ করেন, সেই শর্ত তারা ব্যবস্থা নেবেন, সেখানে তারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। সম্মানিত আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক এবং শ্রদ্ধেয় বড় ভাই জহির ভাই বলেছেন, জহির ভাই কি কোনোদিন আমাকে কোনো দরখাস্ত দিয়েছেন কিনা এবং সেই দরখাস্ত পরিপ্রেক্ষিতে আপনার এই উপজেলা চেয়ারম্যান কোনো ব্যবস্থা নেন নাই, এরকম কিছু হয়েছে কিনা? আমি পাল্টা প্রশ্ন না রেখে ওনাকে সম্মান জানিয়ে তুলে দেবেন। একটা বিষয়, বদনামা প্লিজ কোনো তালি নয়, আমরা কাউকে হেয় বা কাউকে সম্মান নয়, আমি জনগণের মুখোমুখি দাঁড়িয়েছি। মগনামা বেড়িবাঁধের কথা বলা হয়েছে। মগনামা বেড়িবাঁধ উপজেলা পরিষদে কোনো অর্থায়নে বেড়িবাঁধ নির্মাণ হয় না, এটা সরকার বরাদ্দ দেয়, সেই বরাদ্দ ঠিকাদার পালন করে। এখানে ঠিকাদার যেই হন, যিনি হন, ঠিকাদার আর্থিক দুর্গতির কারণে আমি তাকে আমার ব্যক্তিগত টাকা দিয়ে সহযোগিতা করেছি নির্মাণে, কিন্তু কোনো না কোনো কারণে সঠিকভাবে সরকারের সেই টাকা পানির মোড়ে 50 লক্ষ টাকার সেই টাকা 1 বছর পরে দিয়েছে, তাও 6 লক্ষ টাকা, যেখানে 25 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। সঠিক সময় তাদের সঠিক টাকাটা যদি উপযুক্ত সময় দেওয়া হতো, মগনামা বেড়িবাঁধটা রক্ষা করা হতো। এখানে উপজেলা পরিষদের টাকা দিয়ে যদি মগনামা বেড়িবাঁধ বাঁধা হতো, তাহলে ব্যর্থতার দায়ভার চেয়ারম্যান নিতেন। ঠিক আছে, ধরে নিলাম আমি চেয়ারম্যান হিসেবে, উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে ওখানে সহায়তা করেছি, আর্থিকভাবে তাদেরকে টাকা দিয়ে সহায়তা করেছি। এটা যদি আমার দোষের হয়ে থাকে, আমি যদি বাঁধতে না পারি, আমার উপর একটা সরকার ছিল, সেই সরকার কেন উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে জনগণকে রক্ষা করতে পারলো না? আরেকটা বিষয়, অ্যাসালামের কথা বলা হয়েছে। অ্যাসালামের কিছু বিষয় আমি সম্পৃক্ত ছিলাম, এখন নয়। সেটা কিরকম? অ্যাসালাম যখন এসেছে, তারা জমিন কিনছে জনগণের কাছ থেকে, কাউকে হুমকি দিয়ে নয়, কাউকে ধমকি দিয়ে নয়। যারা জমি বিক্রি করছে, এমন হয়েছে জমি না নিলে আমাদেরকে বিচার দিতে আসে, কেন আমার জমিটা নিচ্ছে না। তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, ওখানে কোল বেস পাওয়ার প্ল্যান্ট, কয়লা ভিত্তিক বিদ্যুৎ, তারা ওখানে একটা প্ল্যান করবে, 1000 কোটি টাকা একটা প্রকল্প। সেই কয়লা ভিত্তিক একটা প্রকল্প যদি ওখানে হয়ে থাকে, অবশ্যই সেটা সরকারের ন্যাক নজরে থেকে ওখানে পাস হয়ে তারপরে এখানে আসবে। সুতরাং আমি মনে করছি এখানে যে বিদ্যুতের সমস্যা, পল্লী বিদ্যুৎ এখানে চলে না, এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই। আমাদের লোকজন শহরে গিয়ে গার্মেন্টসে চাকরি করে, এখানে কোনো গার্মেন্টসের কোনো ব্যবস্থা নেই, এখানে কোনো লবণের মিল নাই। আমাদের লবণগুলা চাকতায়, খাতুনগঞ্জ, না হলে পটিয়াতে চলে যায়, ব্যবসাটা পটিয়ার লোকজনই করে, খাতুনগঞ্জের লোকজনই করে। তাহলে এখানে যদি একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থা হয়ে থাকে, তাহলে সেখানে আমাদের সহায়তা করা দরকার। এখানে আমাদের লোকজন চাকরি পাবে, এখানে আমাদের শিল্পপতিরা, এখন ব্যবসায়ী যারা আর্থিকভাবে সচ্ছল আছে, তারা এখানে একটা শিল্প অঞ্চল গড়ে তুলতে হবে। যার কারণে আমি শুধু আমার নিজের 23 কানি সম্পত্তি পৈতৃক ওখানে বিক্রি করে আমি তাদেরকে সহায়তা করেছি, এবং অন্য যারা বিক্রি করতে চেয়েছে তাদেরকে সহায়তা করেছি। এখানে এর বেশি কিছু নয়। একটা ইন্ডাস্ট্রিকে, একটা বেকার জনগোষ্ঠীকে সহযোগিতা করতে গিয়ে এই কাজটা করেছি। এখানে যদি আমার দোষ হয়ে থাকে, সেই বিচারের ভার আপনাদের, এবং আগামী দিনে 27 তারিখ সেই মূল্যায়ন আপনার ব্যালেটের মাধ্যমে করবেন। আপনাদের সেই ব্যালেটের মূল্যায়নটাকে আমি মাথা পেতে নেব, সেটা আমার পক্ষে যাক অথবা বিপক্ষে যাক। জনগণের মূল্যায়নের কথা বলা হয়েছে, প্রত্যাশা বিরাট ফাঁকের কথা বলা হয়েছে। এখানে আমি প্রশ্ন রাখতে চাই, বর্তমান সরকার ক্ষমতায়, আমি বিরোধী দলের উপজেলা চেয়ারম্যান, আমার পার্শ্ববর্তী
চকরিয়াতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আছেন, উনি কিন্তু চেয়ারম্যান ইলেকশন করতে পারেননি। উনি চেয়ারম্যান ইলেকশন করতে পারেন নাই। আমি চেয়ারম্যান ইলেকশন করার জন্য সৎ সাহস নিয়ে জনগণের মুখোমুখি দাঁড়িয়েছি। জনগণ যে রায় দিবে সেটা আমি মাথা পেতে নেব। আমি জনগণের মুখোমুখি আছি বর্তমানে। আমি প্রশ্ন রাখতে চাই, উপজেলা পরিষদে যে বরাদ্দ পায়, সরকার পরিবর্তন হলে সেই বরাদ্দ বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? অবশ্যই না। এটা আমি জহির ভাইকে প্রশ্ন করব। উপজেলা পরিষদের বরাদ্দ এডিপি থেকে একটা বরাদ্দ আসে, সেটা হয় জনসংখ্যা বা আয়তনের উপর ভিত্তি করে। এখানে বরাদ্দ কম বেশি করার কোনো সুযোগ নাই। যদি কেউ বলে থাকেন এই বরাদ্দ কম বেশি করবে, এখানে সরকারি দল ক্ষমতায়, সরকারি দলের নেতা উপজেলা চেয়ারম্যান, এই কারণে বিশেষভাবে তাকে মূল্যায়ন করে এখানে বরাদ্দ দেওয়ার সুযোগ আছে। আমি বলবো এটা অবান্তর। এটা শুধু প্রশ্নের খাতিরে কাউকে বিব্রত করার জন্য এই প্রশ্ন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এই বরাদ্দের বিরোধী দল থাকলে, সরকারি দল থাকলে একই ধরনের বরাদ্দ আসবে। এই বরাদ্দ আসে শুধুমাত্র দুটো জিনিসের ভিত্তি করে, এই পেকুয়ার জনসংখ্যা কত, এই পেকুয়ার আয়তন কত, সেটা নির্ধারিত আছে। যার কারণে কুতুবদিয়া যেরকম আছে, পেকুয়া শুধুমাত্র কুতুবদিয়ার চেয়ে বেশি বরাদ্দ পায়, চকরিয়া 3 গুণ বরাদ্দ পায়। জনসংখ্যা বা আয়তন বেশি 19টা ইউনিয়নের কারণে, আমরা 7টি ইউনিয়নের কারণে আমরা হারাহারি ভাবে কম পাই। এই বরাদ্দ সরকার বা সরকারে না থাকলে হেরফের হওয়ার কোনো সুযোগ নেই। এই বরাদ্দ সবসময় গতানুগতিক ভাবে ওই দুটি বিষয়ের উপর চলমান থাকবে। আমি আজকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমার অনেক শুভাকাঙ্ক্ষীকে আমি বসিয়ে রেখে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের মাধ্যমে। তারা আমার সাথে ক্যাম্পেইনে ব্যস্ত ছিলেন। এর মধ্যে আমি 2টি জানাজায় অংশ নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দিয়েছেন, জানাজা আমি শরীক হয়েছি। তারপরেও আমি আজকে আপনাদের মুখোমুখি দাঁড়ানোর সৎ সাহস আমি দেখিয়েছি। আমি মনে করছি যারা জনগণের মুখোমুখি দাঁড়াতে সৎ সাহস রাখে, আগামী 27 তারিখ এই জনতাই তাদেরকে রায় দেবেন আনারস মার্কায়। আমি সেই প্রত্যাশা রেখে আজকে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সবাইকে অংশ নেওয়ার জন্য, প্রশ্ন করার এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ভয়েস মেরিনো বাংলাদেশকে আমি, কক্সবাজারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সম্মানিত অতিথিবর্গ, ভাইস চেয়ারম্যান, প্রার্থীবৃন্দ যারা উপস্থিত হয়েছে, যারা অংশ নিয়েছেন, আমার সম্মানিত পেকো উপজেলাবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এই 5 বছরে আমার কিছু কর্মকাণ্ড এটি বইয়ের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমার যে সমস্ত উপজেলা পরিষদের কার্যক্রম আমি ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করেছি, কিন্তু সরাসরি বাস্তবায়ন করেছি, টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন করেছি, সেটা বইয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমি জনগণকে এইটুকু বলতে চাই, সর্বশেষ, এই 5 বছরে বিচারের নামে কারো কাছ থেকে একটা টাকা নেই নাই, এবং এই 5 বছরে সরকারি বরাদ্দ বাস্তবায়ন করতে গিয়ে কোনো টেন্ডারবাজি করি নাই। আমার কোনো ভাই ব্রাদার উপজেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা ব্যবহার করে কারোকে অন্যায় অত্যাচার করেন নাই, এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা ব্যবহার করে আমি কোনো পাহাড়ে অথবা কোরিয়াতে কোনো প্লট অথবা কোনো একটা গাছের ভেদ অথবা গাছের পাতা নিজের জন্য আমি নিই নাই, এবং সর্বোপরি কোনো ক্ষমতা ব্যবহার করে, উপজেলা পরিষদের সরকারি ক্ষমতা ব্যবহার করে আমি কোনো সম্পদ বিত্তশালী হই নাই। এমনকি আমার মাসিক ভাতার টাকা আমি মসজিদ অথবা মাদ্রাসা অথবা কেজি স্কুলকে আমি বিলিয়ে দিয়েছি। এই 5 বছরে কিছু ছিল না, অনেক অবদান ছিল না, আমি চেষ্টা করেছি। আপনার পোস্ট অফিস ছিল না, বান্দরবান হয়ে আসতো, তার আগেই মিটিং শেষ হয়ে যেত। কক্সবাজারে পোস্ট অফিস হয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয় সালাউদ্দিন সাহেবের সহযোগিতায় উনি জমি দান করেছেন। কেউ যখন জমি দিচ্ছিল না, আমি গিয়ে ওনাকে ধরেছি, উনি জমি দেওয়ার কারণে পেকো উপজেলা একটি পোস্ট অফিস হয়েছে, অনেক দীর্ঘদিন এর কারণে। আমি এই 5 বছরে হাজার হাজার স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করেছি, এবং প্রত্যেকটা গুণীজনকে এর জন্য স্বাধীনতার পরবর্তীতে যে সমস্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, সকল চেয়ারম্যানকে একই কাতারে এনে গুণীজনকে আমি সম্মানিত করার চেষ্টা করেছি। যে দেশে গুণীজনের সমাধান নেই, সে দেশে ভালো মানুষ জন্ম নেয় না, এইরকম গুণীজনরাই বলে। তাদের সেই প্রত্যাশা পূরণ আমি চেষ্টা করেছি। সেই সাথে এখানে লোকজন, গরিব লোকই কুকুরে কামড়ালে ভ্যাকসিন নাই, কক্সবাজারে গিয়ে আনতে তাদের
সমস্যা হয় তার কারণে বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করেছি আমি। মহিলাদের জন্য সেলাই মেশিনের ব্যবস্থা করেছি, গত বাজেটে করেছি এবং এই বাজেটে করেছি, যেটা জুনের আগেই বাস্তবায়ন হবে। শিক্ষক যারা কেজি স্কুল বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে আছে তাদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই। সরকারি স্কুলের শিক্ষকদের ট্রেনিং এর ব্যবস্থা আছে, কিন্তু বেসরকারি স্কুলের শিক্ষকদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই। কেজি স্কুলে আপনারা 200 টাকা 300 টাকা বেতন দিয়ে যে সমস্ত শিক্ষকদেরকে আপনারা আপনার সন্তানকে সুপর্দ করেন, তাদের কোনো ট্রেনিং নেই। আমি তাদেরকে ট্রেনিং এর আওতায় এনে তাদেরকে যথাযথ ট্রেনিং এর ব্যবস্থা করেছি, যাতে তারা মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারে। আমি এরকম আরো মদ জুয়ার বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি, বলি খেলার বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং মাহফিল সিরাতুন নবী ইসলামের পক্ষে সবসময় নিজের অবস্থানকে স্পষ্ট করেছি। আমি এ পর্যন্ত আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আমাকে বক্তব্য রাখার, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আজকে কিছু কথার প্রশ্নের জিজ্ঞাসা সেটা আমি দিতে পেরেছি বলে আমি মনে করছি। এরপরে যদি কখনো কোনো প্রশ্নের আপনারা ইয়ে হয়, মনের মধ্যে আসে, যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনারা আমাকে প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দেওয়ার সব সাহস আমার আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমরা আসলে খুব বেশি আনন্দিত হতাম আজকে শুধুমাত্র এক পক্ষে আমরা কথা শুনেছি জনাব সাফায়েত আজিজ রাজু, অপর পক্ষে যে প্রার্থী রয়েছেন ওয়াহিদুর রহমান ওয়ারিসি, উনি থাকলে আরো বেশি প্রাণবন্ত আলোচনা করতে পারতাম। আমাদের অনেক প্রশ্ন তার কাছে ছিল, জনগণের অনেক প্রশ্ন তার কাছে ছিল, সকলে মিলে একটা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ হতো। তারপরেও আমরা অনুষ্ঠান এখন শেষ পর্যায়ে, আমরা আপনাদের যে জনগণ যারা এখানে আছেন তারা আজকে আমাদের একটা কথা দেবেন যে কোনো আবেগের তাড়নায় নয়, রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার বিবেচনায় আপনারা প্রার্থী নির্বাচন করবেন। এই দুহাত তুলে আমাদের কথা দিন। আপনারা দুহাত তুলে আমাদের কথা দিচ্ছেন তো? ধন্যবাদ সবাইকে। আর আমরা আজকে যারা প্রার্থী রয়েছেন, আমি এই প্রার্থীদেরকে আমি বলবো যে আপনারাও দাঁড়িয়ে এই জনতাকে কথা দিন যে তার নির্বাচিত হন বা না হন, এই জনগণের ভাগ্য উন্নয়নে আপনারা কাজ করে যাবেন বলে আপনারা আমাদেরকে কথা দিন। আবার দুহাত তুলে প্রার্থী যারা আছেন, দুহাত তুলে দয়া করে কথা দিন যে আপনারা জনগণের ভালোবাসার জায়গা থেকে কখনো সরে দাঁড়াবেন না। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আপনাদের সুযোগে ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো, নির্বাচিত হয় আর না হয় সবসময় ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। সুযোগ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করতে চাই। শেষ করার আগে একটি কথা বলতে চাই যে ইংরেজিতে একটি কথা আছে, ভয়েস অফ দ্য পিপল আর ভয়েস অফ দ্য গড। মানুষের কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠস্বর। আগামী দিনে যে নেতৃত্ব নির্বাচিত হবে 27 ফেব্রুয়ারি, সেই নেতৃত্ব মানুষের কণ্ঠস্বরকে ধারণ করবে, আর এই ধারণ করার মধ্য দিয়ে এগিয়ে যাবে গণতন্ত্র, এগিয়ে যাবে বাংলাদেশ। এই প্রত্যাশায় পেকুয়ার মানুষের জয় হোক। এই সম্ভাষণে শেষ করছি আমাদের জনতার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।